শর্ট হচ্ছে যে আমি গামছা পরে একটা মাজারে ঘুরতেছি, বিশ্বাস করো কিবরিয়া আমি এক একজনকে ধরে ধরে আছাড় মেরে ফেলাইছি, যেটা ভাই যে কিক মারছি একটা গেছে গা এই করছি। গামছার পাওয়ার কি হতে পারে চিন্তা করে দেখেন, গামছাকে যে আমরা অবহেলা করি, মানে সিচুয়েশনালি একটা গামছা কোন পর্যায়ে পৌঁছাতে পারে। এই আউলিয়া রোহানি কোত্থেকে সে স্তব্ধ হলো, এটা খোঁজা যাচ্ছে আমার কাজ। এই 0.01% মানুষের কাছে আমাদের জানার আছে জীবন সম্পর্কে। মায়ের জন্য বিয়ে করে নিয়েছে, বড় স্যাক্রিফাইস তো পৃথিবীতে হতে পারে না। মা বেঁচে আছেন? আছে। দেখছেন আমাদের টেলিভিশন নিশ্চয়ই, বুঝতে পারেন এটা রেকর্ড হচ্ছে। আমি প্রচারের সময়টাতে থাকবে যে কারণে দেখতে। ওকে, সালাম দিলাম আমাদের অনুষ্ঠান থেকে। হ্যাঁ, আমার মা খুব ভালো মানুষ। সৌম্য চৌধুরীকে অনেকেই পাগল বলে। পাগলের মধ্যেই আল্লাহ রুহানি বাস করে, সাধারণ মানুষ ভয় পায়। ইন্টারেস্টিং, ভীষণ ভয় পায়। এই যে ফিলসফিক্যাল থটগুলো জীবনের একটা পর্যায়ে গিয়ে এগুলো তীব্রভাবে ক্রিয়েটিভ মানুষদের মধ্যে আসে। তবে আমার কাছে মনে হয়েছে যে একটা আলো আছে, যে আলোটা বেলাইতি হতে হবে। কোরআন শরীফ যদি থিওরিটিক্যাল হয় তাহলে নিশ্চয়ই হাদিস তার অ্যাপ্লাইড হতে হবে। সামহাও এই জায়গাটা কি অনেক কষ্ট দিয়েছে জীবনে, যে না আমার একজন মানুষ থাকা প্রয়োজন ছিল? না না, এখনো মনে করি না। মাঝে মাঝে মনে হয় যে একটা নারী থাকলে ভালো, কিন্তু না, আমার নারী লাগে না। মানে কিভাবে এটা সম্ভব? ওটা এতে বলা যাবে না তো, এটা তো আপনি বলেন, আমরা ফেলে দিব, সমস্যা কোথায়? না থাক, না না সামান্য মানুষ। তুমি এসছো পৃথিবীতে ভোগ করতে, নিজের জ্ঞানের ওই উন্মেষের ওই জায়গা থেকে খুঁজে নিতে। যে তোমার ছলনা পেরেছে সইতে, সেই পেয়েছে শান্তির অক্ষয় অধিকার। যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে, বা আমি তা ভুলে গেছি। আমি তো দুঃখের তপস্যায় জীবন, সত্যের চরম মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তুমি যা হারিয়েছ তা কোনোদিনই ফেরত পাবে না, তবে পাবে আর এক রূপে, আর এক দর্শনে। ওয়াও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তার নামটাই এনাফ। তিনি আসলে বাংলাদেশে এত পরিচিত তার কাজ দিয়ে, এবং বর্তমান সময় বা আরও কিছুটা আগের সময়ে সোশ্যাল মিডিয়াতে তিনি অন্যভাবে আমাদের কাছে আসলেন, সেটাও একটা পরিচিতি আমি বলবো। এবং আমার খুব প্রিয় ভাজন আমি বলবো, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি আমাদের প্রিয় সৌম্য চৌধুরী। ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। আর আপনার নাটক দেখে থেকে বড় হয়েছি। সবাই বলে আমি খুব মুশকিল হয়ে পড়ে যাই, সবাই বড় হয়েছে, তাহলে আমি কত বড়? এটা আমাকেও বলে আপনাকে রেডিওতে শুনতে শুনতে সেই ছোটবেলায় শুনেছি। মানে আমাদের আসলে সবারই মোটামুটি পরন্ত বেলা আর কি। এবং এটাই একটা ব্যাপার আছে, আমি ইয়ে করেছি এটাকে, যারা ক্লাস 5-6 ছিল তারা যে আসলে তো দেখেছে, ছোটবেলা থেকেই দেখেছে, সেই ক্ষেত্রে তো আমাদের বয়স অনেক হয়েছে, সেই ক্ষেত্রে ওরা ঠিকই বলে। কিন্তু কিছু কিছু মানুষ খুব অবাকের মতো তাকে না আপনার নাটক ছোটবেলাতে দেখতে দেখতে গেছি, ও নিজেও ভুলে যায়। এটা ভাল লাগে যে আমাদের মানুষ আমাদেরকে দেখে, আমাদের নাটক দেখে, আমাদেরকে ভালোবাসে। রাস্তায় বেরোলে যে ভালোবাসাটা দেয়, সত্যি করে বলি যে এই ভালোবাসাটার দাম যে অনেক, সেটা তুমিও জানো। হ্যাঁ, অনেক অনেক অনেক। কি হলো মাঝখানে এরকম যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমার খুব ইচ্ছা ছিল ওই সময়টাতেই বসা। আচ্ছা, এখন হয়েছে কি এটা এক ধরনের লাভ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেটা ওয়ান ওয়ে। আমি একটু ছোট করে বলে দিই। না ছোট না, আপনি একদম সময় নেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হয়েছিল যে আমি গফরগাঁওয়ে গিয়েছিলাম, যে মিসকিন বাবা, মিসকিন শাহ, মুখী শাহ নামে পরিচিত ওখানে। জি। ওই জায়গায় ওনার একটা মেলা হয় বিশাল। এটা কি আগে থেকে যেতেন আপনি? না। কে বললো আপনাকে? কেউ কি বলেছে? হ্যাঁ, আমি যে উদ্যানে আমি ছেলেপেলেদেরকে নাটকের ক্লাস করাচ্ছিলাম। আচ্ছা। তো ওইখানে গিয়ে বলে, দাদা যাবেন, এরকম একটা ইয়ে হচ্ছে। তাই নাকি? কিরকম ভাইবে নাকি? বলে হ্যাঁ, মেলা হয় সুন্দর। চল। তো ওই সময় কিন্তু আমি তখন যশোর থেকে আসছি কোরবানির পরে, 8 তারিখে না 12 তারিখে কোরবানি হয়েছে, 9 তারিখ না 10 তারিখে, আমি 11 তারিখে এসেছি। আমি একা এসেছি যশোর থেকে ঢাকাতে। ওরা বলাতে আমি দেখলাম তো বাসায় যাওয়ার দরকার নেই, আমরা চল। এর মধ্যে একটা ছেলে রাজীব বলে, ও আমাকে বলে, দাদা ওদের সঙ্গে ট্রেনে না যেয়ে আপনি আমার সঙ্গে বাইকে যান, আপনি আমাকে পেট্রোলের দাম দেবেন। চল। এই ওকে নিয়ে আমি রওনা দিয়েছি। দ্যাটস দ্য থিংস যা হয়। আমি ওখানে যাওয়ার পরে ন্যাচারালি কিবরিয়া, তুমি যদি যে রাস্তাতে যাচ্ছ, যে জার্নিতে যাওয়া, সেই জার্নিতে তোমাকে অ্যাচিভ করে গেলে তুমি তো ওরকম হবেই, তাই না? ইনফ্লুয়েন্স করতে পারে না। তো আমি ওখানে যে পরে আসলে মজা নিয়েছি, এনজয় করছিলাম।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি এইটা খুব মজার ব্যাপার সেগুলো ছিল, যাক আমি ভোরবেলার দিকে তাহাজ্জুদের নামাজ পড়েছি ওনার ইয়েতে, অসম্ভব ঠান্ডা একটি দরগা, যেটা যারা মাজারে যান, যারা আউলিয়া রুহানিদের প্র্যাকটিস করেন তারা জানে। আমি তো ভাই প্র্যাকটিস করি, আমি সাধারণ মানুষ, কিন্তু আমি যে প্র্যাকটিস করে গেছি এটাও একটা ব্যাপার, এটা আমার জন্য প্লাস। ঠিক আছে, যে মানুষের তো শেষ ফিরতি তো ঈশ্বরের দিকেই, তাই না? তুই রাউন তো আমার তো 62 হয়ে গেল, আর আমার ভুল করার পথ নেই। সামহাও আমি এজটা নিয়েও কথা বলতে চাই ডেফিনেটলি। সো আপনি ওখানে কি হলো তারপরে? আচ্ছা, ওইখানে আমি ভোরবেলায় নদীতে গোসল করে যে যে দিদি আমাকে আপাটা দেখা করছিল, ও কুষ্টিয়ার একজন ইয়ে, তাই আমি বললাম যে আপা দিদি তুই আমার ডাকিস না, আমার খাওয়ার চাইতে ঘুমটা জরুরি, আমি ঘুমাই, আমি উঠলে খাবো। আচ্ছা, তো আমাকে 11টা 11:30 থেকে উঠেছে। আমি কিছু পরে নিয়ে যাইনি, ট্র্যাক স্যুট আর ট্র্যাক প্যান্ট আর ইয়ে ছিল, গেঞ্জি ছিল, আমি ওইটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর আমার একটা লাল গামছা দিয়েছিল, আমি পইরা ওখানেই ঘুমাই ঠিক ওই গাছের ওইখানে ঠিক শিব স্টাইলে ঘুমাইছিলাম। আচ্ছা, এবং আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না, আমি হারিয়ে গেছি ন্যাচারালি, এত রাত জাগা, অন্য একটা হালাতে ছিলাম, সব মিলায় উনি আমাকে দুবার ডেকেছে। আমি বললাম দিদি ডাকিস না, যা খাওয়া না, যা খাওয়া, এরকম করেছি আমি। পরে একটা ছেলে, ইয়াং ছেলে, ভাই 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 এই না আপনার ছবি না দেখেন, ওই গফরবার ভাষা বলছেন, কি আর আমার ছবি তো অনেক ইয়েতে গেলে ফেসবুকে যাই, নাটক দেখছি, যা 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 হ্যাঁ। আবার ঘুমোতে গিয়ে এরকম তাকায় দেখি আর একটা ছেলে আমার মোবাইল দেখাচ্ছে, না আপনার ছবি, আপনার ছবি। তাকায় দেখি আমার একটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেখানে কাছে আহারে বড় ভালো লোক ছিল। আমরা কই সেরে কি কয় কি, আমার মোবাইলের চার্জ নেই, আমি চার্জ দেওয়ার জন্য ওখানে যে ইয়েতে দোকানে দেয় 20 টাকা দিয়ে এসছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একজন মোবাইল ছিল, ভাই আমার একটা মোবাইল দিত, টিপবো তো আমার একটা মোবাইল দিয়েছে। হ্যাঁ, আমার মায়ের নাম্বার আমি ভুলে গেছি, যেহেতু ইয়েতে যাই করে বাইর করছি, করে ফোন দিছি, তখন বাজে 12:30 একটা। আমরা হ্যাঁ এটা যদি ফেসবুকে যেয়ে থাকে আর আমার মা যদি দেখে থাকে তাহলে এতক্ষণে সে মারা গেছে, হয় হাসপাতাল না হার্ট ফেল করছে। যে তার ছেলেকে অসহায় অবস্থায়, যে ছেলে ঢাকায় গেল, হ্যাঁ, তাকে এরকম গামছা পরা অবস্থায় পাওয়া যাচ্ছে, এটা কি ঘটনা? কারেক্ট, নিশ্চয়ই। আমি তাদের মারবার, মা দেব, হ্যাঁ বাবু কী হয়েছে? মামা কী করেন? ওরে আচ্ছা শোনেন, আমি ওই যে ঢাকায় নেই বুঝছেন, আমি যে গফরগাঁয়ে আসছি একটা শুটিংয়ে, তো ওইখানে ওই একটা শুটিংয়ে একটা শর্ট হচ্ছে যে আমি গামছা পরে একটা মাজারে ঘুরতেছি, তো এরকম করে অনেক হাউকাউ হতে পারে, আপনি কিছু মনে করেন না। আচ্ছা, হ্যাঁ নিজেদেরও বললাম হ্যাঁ করে, আমি আরাম, যাক আমার বাড়ি ঠিক তো, যেখানে খুশি মারা গা, আমার কি। ওমা কিছু পুলিশ টুলিশ ভরা ওই দরগাতে। আমি একটু গামছা পরে বসে পাগলদের সঙ্গে বসে তখন সিদ্ধি পানি খাচ্ছি, সোজা বাংলা যেটা। ওমা পুলিশের কিরে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে না। কেন? কোথায়? থানায়। কেন? আপনি জাতীয় সম্পদ, আপনি এখানে পাগল ব্যবস্থা, এটা ফেসবুকে এসে গেছে, তো আপনার ফ্যামিলি থেকে বলেছে যে ওরা আপনার থানায় নিয়ে এসে রাখেন, আমরা এসে নিয়ে যাবো। আমি গেলাম চৈত্রা, কিন্তু আমার সাইমন বাড়ি কি শেরপুর, হ্যাঁ কততম ব্যাচ? দেখো আমার বাপ ছিল দারোগা, আমি ডিগ্রি পরীক্ষা দিই যখন 86-এ, তখন আমাকে আমার বাপ পুলিশে ভর্তি করতে চাইছিল। আমি যদি পুলিশ হতাম তখন দারোগা হতাম, আমি ডিআইজি থাকতাম, বেটা সালাম কর, দিদি স্যালুট করে বসেছে। যখন যা খা কী হয় জানি, দেখছি বুঝছি ঘটনা কী হয়েছে। আমার বয়স 62, আমি একাকী স্বাধীন মানুষ, আমার কোনো গার্জিয়ান নাই, আর আমি যদি দেশের সম্পদ হয়েও থাকি, আমি যদি কোনো জায়গায় ডুবে মরি তবু কি, হু আর ইউ টু টেল মি? এগুলো করে ভয়। এই খাদেম টাদেমরা সব তখন আমার পক্ষে ওদের খাওয়াটা দিয়ে করে দিল, যে ভাইটাকেও ডিস্টার্ব করবা না। ও মা, এর মধ্যে আমার বাড়িতে আমার মা কান্নাকাটি করে এক ঢাকা মাকা হয়ে অস্ট্রেলিয়া কানাডা বন্ধু বান্ধব ব্রিগেডিয়ার ফোন করে একাকার করে ফেলেছে, আমি তো জানি না। ঠিক আছে, আমি আমার হালাতে আছি, পাগল জন আসছে, সবাই দেখতেছি। গামছার পাওয়ার কি হতে পারে চিন্তা করে দেখেন, গামছাকে যে আমরা অবহেলা করি, মানে সিচুয়েশনালি একটা গামছা কোন পর্যায়ে পৌঁছাতে পারে। রাইট। আচ্ছা, তারপরে আর্মি আসলো, এক প্লাটুন, জাকির ইয়ে নাম হচ্ছে হাবিলদার, জাকির এসে পরে সব এসে গেলাম না, শালারে তো বলিস তো
তখন ভালুকা উদিচির একটা ছেলে এসে বলে, ভাই ভাই আমি উদিচি করি। আমি তখন কাউকে ট্রাস্ট করতে পারছি না। তো সাংবাদিক আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করছে, ভাই আপনি সুস্থ আছেন? হ্যাঁ আমি সুস্থ আছি, তো নাহলে আপনার সামনে আসলাম কি করে? না না মানে আমি যা দেখি আপনি সুস্থ আছেন। আরে বাবা আমি সুস্থ না, আমি গালাগালি করলাম, আমি সুস্থ না থাকলে আমি মুখ খারাপ করে তখন সব সরে গেল। এবং তখন দেখলাম এখানে পাগলামি ছাড়া কোনো পথ নাই। ভাই বিশ্বাস করো কুমিরা, আমি এক একজনকে ধরে ধরে আচরণ মেনে ফেলাইছি, যেটা ভাই যে কিক মারছি এক একটা গেছে গা, এই করছি, উপায় নেই তো, আমি একা তো। আর্মি এসে আমাকে বললো যে স্যার স্যালুট দিল, আমি স্যালুট গ্রহণ করলাম। ইয়াস, ওই ভালো করে ওকে বললাম যে তুই আমার একটা লুঙ্গি আর ইয়ে দে, গেঞ্জি দে আর গামছা দে। ওই আমার একটা লুঙ্গি, বড় একটা লুঙ্গি গামছার একটা ইয়ে দেখে আছে, ইয়ে আছে, আমি ওর পরে দাঁড়ায় আসি এরকম করে। হ্যাঁ কী হয়েছে? তখন আপনি এরকম জাতীয় সংগ্রাম, হ্যাঁ তো কী হয়েছে? তখন আমাদের ব্রিগেডিয়ার জিওসি বলেছে যে আপনার লক্ষণগুলোর জন্য সব কিছু করতে হবে। হ্যাঁ ঠিক আছে করেন, অসুবিধা কি, হোয়াটস রং? তো হচ্ছে না, আমাদের সঙ্গে আপনি যদি থানায় যেতেন তাহলে থাকতেন আপনার ফ্যামিলি। আমার মা দিলাম গালাগালি, স্যার এক মিনিট বলে জিওসির ফোন দিল। স্যার উনি বলছেন যে উনি যেতে চাচ্ছেন না, উনি যা বলছেন তাই করো, হি ইজ আওয়ার ন্যাশনাল অ্যাসেট, তার গায়ে কোনো টাচ না হয়। আমি তো শুনে ফেলেছি, স্যার আপনি যা বলবেন। স্যার 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 আমাদের কোনো ব্যাপার না, আমার ফ্যামিলি আসতে চেয়েছে, তো আমি ফোন করে দিই ওরা কেন আসতেছে, ওদের কার এত বড় হিম্মত যে আমার কাছে জিজ্ঞেস না করে ওরা যশোর থেকে এখানে আসবে, আমি ওটা দেখছি। আর আপনার দায়িত্ব কি, আপনার চলে যেতে পারেন। বলছেন স্যার আপনাকে ছেড়ে যাবেন, তাহলে এক কাজ করেন, আপনি এই আশপাশ থেকে গোল হয়ে ডিউটি দেন, আমি এখানে বসে এই 3-4 পাগলের সঙ্গে বসে যান স্ট্রেট। ভাই 8টা 8:30 পর্যন্ত ডিউটি দিয়েছে। ইয়েস, এটা ইসমাই, আমি আমার একটা জিনিস পাইছি যে আর্মি, দেশের আর্মি আমাকে যে রেসপেক্ট করে, যে ভালোবাসা পেয়েছে, এটা সম্ভব না, কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে অসাধারণ করেছে, এবং সেটি আমাকে কিন্তু একটা তাড়া দিয়েছে। এই যে ফিলসফিক্যাল থটগুলো জীবনের একটা পর্যায়ে গিয়ে এগুলো তীব্রভাবে ক্রিয়েটিভ মানুষদের মধ্যে আসে। জানেন এইভাবে উদাহরণ দেওয়াটা ঠিক হবে কিনা। আমি টুকটাক রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি এবং সেখানেও দেখেছি যে ওনার শেষ জীবনের লেখাগুলোর মধ্যে আধ্যাত্মিকতায় ভরা। যেমন আমি বলি একটা কবিতা, এখনই বলি, রূপনারায়ণের কুলে, যে কবিতাটা, তার 3টে কবিতা, তোমার সৃষ্টির পথ, রূপনারায়ণের কুলে, এগুলো তার শেষের 21 দিনের মধ্যে 3টে লেখা। তার মধ্যে একটি তার হাতের লেখা, আর 2টি হচ্ছে তিনি ডিকটেট করেছেন, লিখেছেন। রূপনারায়ণের কুলেতে বলছে, যেটা পড়লে পরে বিশ্বাস করো একটি মানুষের আর কোনো চাওয়ার থাকতে পারেই না। যেমন দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, আপনারে চিনিলাম রক্তের অক্ষরে অক্ষরে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের চরম মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কঠিন কিন্তু কবিতাটা শেষের দিকে ওই যে বলছে যে তোমার সৃষ্টির পথ আকীর্ণ করে রাখিয়েছ হে মায়াজাল, যে তোমার ছলনা পেরেছে সইতে, সেই পেয়েছে শান্তির অক্ষয় অধিকার। এমন কি হয়েছে কোনো জীবনের, মানে কোনো ধাক্কা, ঠিক এভাবে বলাটা উচিত হবে কিনা জানি না, মানে কোনো একটা জায়গা যেটা আপনাকে প্রচন্ড বোধের দিকে নিয়ে গেছে, যে বোধটা আধ্যাত্মিকতা, এটা আমার, যদি তুমি আমাকে বলো, এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার জীবনের জার্নি, যেটা আমার 5 যুগ চলে গেছে, তো 5/60। আমি আমার জীবন হিসাব করে দেখেছি, আমি বেসিক্যালি নন ইকোনমিক্যাল একটা লোক, আমার ইকোনমিক্যাল কোনো ইয়ে নাই। তাহলে আমি কে? হু এম আই? বাবা সচ্ছল মানুষ ছিলেন, ছোটবেলার থেকে গান বাজনা কালচারাল ইয়েতে মানুষ হয়েছি। আধ্যাত্মিকতা টেনেছে অনেক পরে, সেটা আরও অনেক গল্প, এইসব গল্প কিছু গোপনীয় ব্যাপার তো থাকে, যেটা চর্চার ব্যাপার। তবে আমার কাছে মনে হয়েছে যে একটা আলো আছে, যে আলোটা বেলাইতি হতে হবে, ফলিত হতে হবে। যেমন কোরআন শরীফ যদি থিওরিটিক্যাল হয়, তাহলে নিশ্চয়ই হাদিস তার অ্যাপ্লাইড হতে হবে, এবং সেটা যে করবে সে তার নিজের স্বকীয়তাতে করবে, যেটা কবিরা করে গেছে, দার্শনিকরা করে গেছে। তোমার আমারটাও তোমার আমার মতো করেই মানুষকে ভালোবেসে যেতে হবে। সেখানে আমি সত্যেন সেনকে খুব ভালোবাসি, যেহেতু আমি উদিচি করতাম। উদিচি থেকে আমি একটা জিনিস শিখেছি, যে প্রলেতারিয়াতের মধ্যে ঈশ্বর আছে, বুর্জুয়ার মধ্যে নেই। তেমনি পাগলের মধ্যেই
আল্লাহ রুহানি বাস করে, সাধারণ মানুষ ভয় পায়, ভীষণ ইন্টারেস্টিং। ভীষণ ভয় পায়। এইখানে জীবন আগে বলেছে, জীবন বেদের শূন্য বেদের উপর নিরাশা তাপ ভয় জেগে ওঠে, এই সুর ক্রমে নরম, ক্রমে হয়তো আরো কঠিন হতে পারে। সোফোক্লেস ও মহাভারত মানব জাতির ব্যর্থতা জেনেছিল জানি, আজকে আলো গভীরতর হবে কি অন্ধকারে। আপনার মেমোরি অত্যন্ত শার্প। যা বলছেন এগুলো আমি জীবনেও মুখস্থ করিনি কোনোদিন, হয়তো টুকটাক পড়েছি। না, আমার খুব মুখস্থ থাকে, আমি ছোটবেলাতে মুখস্থ করতে পারি ভালো। আমি খুব ছোটবেলাতে আমি খুব মুখস্থ করতে পারতাম, সত্যি কথা। এবং আমার যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, আমি কোনো ফার্স্ট পার, আমি সেকেন্ড ক্লাসের ছাত্র, আমি পড়াশোনা করি। তো ওদের সঙ্গে আমাদের বাজি হতো সকালবেলায়, ওরা একটা বড়, তাদের ব্রড কোশ্চেন ছিল ইংরেজি, ব্রড কোশ্চেন মুখস্থ করতে ওদের লাগতো হচ্ছে 30 মিনিট, আমার লাগতো 12 মিনিট। আমি একবার পড়তাম, পড়ে হাঁটতে হাঁটতে বাথরুমে যেতাম, ওইটা কোনো আয়না অনেক একটা ইস্ট ছিল না কিরে, আবার সেদিকে নেওয়ার হালা এখানে ইস্ট ছিল, তো হয়ে যেত, একটা দিলাম হয়ে যেত। ভেরি শার্প মেমোরি। যেমন আমি তোমাকে একটা কবিতা শোনাই। হ্যাঁ, শিওর, প্লিজ। জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি, আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করি। যেমন আমার একটা কবিতা আমি তো শোনাই, এটা 93 সালে আমি প্রথম লিখেছিলাম, আমার প্রথম কবি মনোভাবের উন্মোচন, যেখানে মাথার ভেতর শব্দকোষগুলো এতটা নির্জীব হয়ে যাবে ভাবিনি বিগত কয়েক বছর, মাথার ভেতর শব্দকোষগুলো এতটা নির্জীব হয়ে যাবে ভাবিনি বিগত কয়েক বছর, বেনে পুতুলের মতো মুখে রং মেখে পরশব্দ এত বেশি আউড়ে বসেছি, নিজের বলতে এখন কিছুই নেই নাক চোখ চেহারায়, ঈর্ষাকাতর চোখগুলোর সামনে এখন শুধুই মৃত তারা, নিজের ভেতর কখন যেন পাথর হয়েছে সেই কথা কাহিনী রাজপুত্রের মতো। নাই সুন্দর, কি সুন্দর, কি সেটা উত্তম কোনো হতে পারে, তুমি হতে পারো। আমাদের প্রত্যেকের ভিতরেই আমরা কিন্তু একজন ওই উত্তম কুমার বা তার চেয়েও সুন্দর একজন নায়ক। ওইটা খুঁজছে সবাই। এই খোঁজাটা বোধহয় সারা জীবন ধরেই চলে না? হ্যাঁ, আমি তো একদম দোলনা পর্যন্ত। তবে কেউ যদি পেয়ে যায়, স্থির হয়, সে পেল। এবং তার জন্যই বিষয়টা কি জানো, চর্চাটা। যেখানটায় ছিলাম সেখানে একটু বস্তু ভিত্তিক, মানে ওই প্রশ্নের দিকে একটু আসতে হয়। ডেফিনেটলি আধ্যাত্মিকতার অনেক বিষয় আছে যেটা হয়তো আমাদের দর্শকরা আরো এনজয় করবেন, কিন্তু থাকে না যে পরিবার পরিজনে কারা ছিলেন বা ওই জায়গাটায় কেমন এখন, বিয়ে শাদী সংসার। এটা আমার যেমন আমার এখন আমি এই ভাইরাল হওয়ার পরে আমাকে নিয়ে এত বেশি নিউজ হয়েছে যে আমি সবার কাছে এখন প্রকাশিত। সেক্ষেত্রে আমার যশোরের জন্ম, আমার 64 জুনে, 8 জুন সোমবার ভোর 6টা, আমি 6টার পিছিয়ে আমি জন্মগ্রহণ করেছি। তারপরে বাবা পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন, সচ্ছল সুন্দর মানুষ ছিলেন, খুবই ইমানদার মানুষ ছিলেন, আউলিয়া ধরনের মানুষ ছিলেন। ফলে ওনার ঘুষটুস কম ছিল, তার ভালোবাসা আবার ছিল, এবং তার বাবার থেকে আমরা আরামে বড় হয়েছি। এটা সোজা বাংলা। আমার ফ্যামিলির মামা টামারা আশপাশে থাকাতে আমাদের নাটকের জগৎ বড় খেলা। আমি ক্রিকেট খেলতাম ভালো। আমি আমার নানা, আমার ছোট ভাই আছে, মামাতো ভাই ঝড়ু, হাসানুজ্জামান ঝড়ু, বিমানে খেলতো, জাতীয় ইয়েতে খেলতো আমার ভাই। কিন্তু আমাদের বাড়িতে 14 জন ক্রিকেটার আছে, 14, এবং সবাই কিন্তু ভালো খেলে। আমিও ভালো ব্যাট করতাম, হ্যাঁ, ওপেন করতাম, কিন্তু নাটকের কারণে ছেড়ে দিয়েছি 80-তে। নাটক আমাকে যখন টেনেছে উদিছি, তখন থেকে আমি আসলে আর নিজেকে কোনো কিছু ভাবিনি। ডাক্তারি আগে তো মঞ্চ নাটকই বোধহয় অসম্ভব। 81-এ আমরা প্রথম করেছি হারাধনের 10টি ছেলে। আমার লাইফে নাটকের অনেক ইয়ে আছে, যেমন আমি কামালউদ্দিন নীলু ভাইয়ের সিএটিতে 2টো নাটক করেছি, ইবসেনের গোস্ট আর ওয়াইল্ড ডাক। ইটস এ মাইলস্টোন ফর মি, ভীষণ ভালো নাটক, আমি যদি কোনো সময় পাই বলতে পারবো। যাই হোক, মঞ্চ নাটকের থেকেই যেটা হয়েছে যে উদিচি করতে গিয়ে কমিউনিস্ট হয়ে গেছি বেসিক্যালি। ফলে পয়সা টানেনি। হ্যাঁ, বয়সে প্রেম তো হয়, তবে ট্র্যাজেডিও আমার আছে শেষের দিকে এসে। আমি ঢাকা আসার পরপরই আমার ভাই ভালো ব্যবসা করতো, বাড়ি বাবা রিটায়ারমেন্টের পরে যে টাকা পেয়েছিল সেক্ষেত্রে আমাদের দোতলা বাড়ির ইয়ে হয়েছিল, ও করেছিল। তো আমার তো সব টানে না, আমি তো ঢাকায় নাটক ফাটক নিয়ে ব্যস্ত। এর মধ্যে বাবা বোন অ্যাক্সিডেন্টে মারা যায় 93-তে। তাই তো দেখলাম যে এবার বিয়ে করে ফেললে তো ভাইটাকে বা মাটাকে বাঁচানো যাবে না, বিয়েটা না করলাম না, সব কিছু ফেলে দিলাম, প্রেম সব খাটাঘাট শেষ করে দিয়ে একাই যুদ্ধ করতে করতে এই তো এই পর্যন্ত আছে। এই তো। মানে বিয়ে করেননি আপনি? না, আমি বিয়ে করিনি। ও, আই এম 62, আমি কনফার্ম ব্যাচেলর। একেবারেই মানে
চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া, সেটা কি শুধুমাত্র ওই ভাই আর মার জন্যে? হ্যাঁ। ওকে, এটা জানা ছিল না। সামহাও এই জায়গাটা কি অনেক কষ্ট দিয়েছে জীবনে, যে না আমার একজন মানুষ থাকা প্রয়োজন ছিল? না না, এখনো মনে করি না। মাঝে মাঝে মনে হয় যে একটা নারী থাকলে ভালো, কিন্তু না, আমার নারী লাগে না। আমি তো মুজারাত, আমি তো শাহজালাল শাহপরানের ওই 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 তরিকাতে যেতে চাই, আমি তো হারিয়ে যাব। কিন্তু অনেকেই তো বলেন নারী ছাড়া জীবন নাকি অসম্পূর্ণ, বিশেষ করে একটা পুরুষের ক্ষেত্রে নাকি অনেক বেশি অসম্পূর্ণ। নারী তো তোমার ভিতর তো নারী পুরুষ দুটোই আছে, ব্যবহার করো না কেন? মানে কিভাবে এটা সম্ভব? ওটা এতে বলা যাবে না তো, এটা তো না, আপনি বলেন, আমরা ফেলে দিব, সমস্যা কোথায়? নারী হচ্ছে একটি রূপ, তাহলে তো বোধের একটি অংশ পড়তে হয়। জীবনানন্দ দাশ একটু পড়ে নিতে হবে তোমাকে আমি। হ্যাঁ, শিওর। বোধ, আলো অন্ধকারে যায়, মাথার ভেতর স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো? তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোনো নিশ্চয়তা কে জানিতে চায় আর? শরীরের স্বাদ কে পাবে আবার? সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? শরীরে জলের গন্ধ মেখে, শরীরে মাটির গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রইবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। চলে পথ পারে পারে উপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই। জীবন্ত মাথার মতো তবু সে ঘরে মাথার চারিপাশে, তবু সে ঘরে চোখের চারিপাশে, তবু সে ঘরে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখে শুধু ধাঁধা, আমার পথে শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ যাহাদের সন্তানের জন্ম দিতে হয়, কিংবা পৃথিবীর বীজ খেতে যারা আসিতেছে চলে জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি? তাহাদের মন আমার মনের মতো নাকি? তবু কেন এমনই কাকি? আমি এমনই কাকি। হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানি কি কোনোদিন জল, কাস্তে হাতে কতবার যায়নি কি মাঠে? মেছোদের মতো আমি কত নদীঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানা শেলা আসতে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়। এইসব স্বাদ পেয়েছি আমি অবাধ। বাতাসের মতো বয়েছে জীবন, নক্ষত্রের তলে ঘুমাইছে জীবন। এইসব যা স্বাদ জানিয়াছি একদিন, এইসব অবাধ, তবু ইহাদের ছেড়ে চলে গেছি। ভালোবেসে দেখিয়াছি আমি মেয়ে মানুষের, অবহেলা করে দেখিয়াছি আমি মেয়ে মানুষ, ঘৃণা করে দেখিয়াছি আমি মেয়ে মানুষের। আমার সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে, আমার ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি ভালোবেসে বারে বারে তারে। তবুও সাধনা ছিল আমি ভালোবাসা, তার উপেক্ষার ভাষা, তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে, বা আমি তা ভুলিয়া গেছি। তো এই ভালোবাসা ধুলো আর কাদা, মাথার ভিতর স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি এই হৃদয় রে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? অবসাদ নাই তার শান্তির সময়, ধীরে শুয়ে ঘুমাবার স্বাদও পাবে না সে, কি পাবে না হালাদ? মানুষের মুখ দেখে কোনোদিন, মানুষের মুখ দেখে কোনোদিন, শিশুদের মুখ দেখে কোনোদিন। এই বোধ পায় সে কি অগাধ। পৃথিবীর পথ ছেড়ে নক্ষত্রের পথ চায় না সে, করে সে শপথ দেখিবে মানুষের মুখ, দেখিবে শিশুদের মুখ। চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুঁজ গলগণ্ড মাংসে ফুলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেই সব হৃদয়ে ফুলিয়াছে, সেই সব। কার লেখা এটা? জীবনানন্দ দাশ। ওয়াও! মানে আমার জানা মতে আমি যে সৌম্য চৌধুরীকে চিনতাম, আজকের শোতে আমি তাকে ভিন্নভাবে চিনছি। আমি জানি না এটা আপনাদের মানে এইরকম হচ্ছে কিনা, বাট ডেফিনেটলি আমার খুব মজা লাগছে, এবং আমার আফসোস হচ্ছে এই শোটার সময় শেষ হয়ে যাবে। আমি আসলে অনেক বেশি ভেতরে ঢুকতে চাই এই গল্পের।
কতটুকু সম্ভব জানি না, কারণ এটা টেলিভিশন স্ক্রিন, এটা আমার মাথায় আছে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। নিশ্চয়ই আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমার কেন জানি মনে হয় কারো না কারো দ্বারা জীবনে হয়তো প্রচন্ড ভালোবেসেছেন। আঘাতে তুমি না থাকলে তুমি নিজেকে চিনবে না। ডেফিনেটলি এই ব্যাপারে আমি এগ্রিড। ব্যাস, যে কোনো আঘাতই তাহলে সুন্দর তোমার কাছে সৃষ্টি যদি আছে। আঘাত আসে সেটা তোমার জন্য প্লাস না? অফকোর্স প্লাস, কিন্তু কিন্তু তখন প্লাস হয়। শোনো, আমি তোমাকে জালালউদ্দিন রুমি একটা কথা বলি, তুমি যা হারিয়েছো তা কোনোদিনই ফেরত পাবে না, তবে পাবে আর এক রূপে, আর এক দর্শনে। যেটা তোমার বলে, আরে এটা তো সায়েন্সও আছে, বিজ্ঞানও বলে সত্য অবস্থার রূপ পরিবর্তন হয়। বলে আর কেন তোমার আমাদের যে আরে ওনার নাম কি, একজন ভালো ওর নাম মনে পড়বে, কাফকাস, ফ্রান্স কাফকা কি বলেছে, তার ছোট গল্পটাই কি আছে? আর তো কিছুই না ভাই। শোনো, তুমি এসছো পৃথিবীতে ভোগ করতে, নিজের জ্ঞানের ওই উন্মেষের ওই জায়গা থেকে খুঁজে নিতে, এবং সেই স্বপ্নে মরণ ছাড়া, স্বপ্নের হাত ছাড়া মরণের কাছে কেউ যেতে পারে না। তোমাকে স্বপ্ন ছাড়া তোমার কাছে কিছুই নাই। তুমি একটা ধোঁয়া, তুমি একটা ভুয়া। এখন এই ভুয়াটাকে যারা ভয়েস অফ আমেরিকাও না দিয়ে বেড়েছে তারা হয়তো বেঁচে আছে যে কোনোভাবেই হোক। তুমি আমি হয়তো থাকবো না, কিন্তু আমাদের একটি স্মরণ হয়তো পৃথিবীর মানুষের যদি একটু উপকার করে যায়, অসুবিধা কি? আফসোস আছে 62 বছরের জীবনে? না, কোনো অপশন না, আরো বেশি পাওয়া আছে, এবং আমি যা পেয়েছি অনেকে তো পাইনি। এটা তো সব 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 জীবনের ক্ষেত্রেই হয়তো বা সত্য। হ্যাঁ। কারণ সে যে অবস্থানে আছে তার চেয়ে কম কেউ না কেউ আছে। কেউ আছে। হ্যাঁ, সক্রেটিস বলেছে। কেউ না কেউ ডেফিনেটলি আছে। হ্যাঁ, তো আমি খুশি, আমি হ্যাপি, আমি সচ্ছল। আর আমার কাছে যে বেদনা, যে আঘাতটা আছে, সেগুলো এত বেশি পরিপূর্ণ আমার কাছে মনে হয় যে এগুলোর দরকার আছে। আমরা একটা বৈষয়িক জীবনে বসবাস করি দাদা। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই একটা সিস্টেমের মধ্যে বসবাস করি। আমরা চাই বা না চাই আমাদের ব্রেন সেগুলো রিসিভ করে যে জীবনের এই পর্যন্ত এটা করতে হবে, ওই পর্যন্ত এটা করতে হবে, জীবনের বৃদ্ধ বয়সে গিয়ে একজন মানুষ পাশে থাকবে, নইলে জীবনটা কেমন হবে, থাকে না একটা গ্রাফ থাকে, রাইট। এবং এই গ্রাফে 99.9% মানুষই অভ্যস্ত, এবং তার একটা রিসিভ করে। আপনি 0.01%, আমরা ধরে নিচ্ছি। তা এখন কথা হলো, এই 0.01% মানুষের কাছে আমাদের জানার আছে জীবন সম্পর্কে, যে এই যে আমরা যা জানি, যা বুঝি, যা দেখি, তার অনেক কিছুই আপনার জীবনে ঘটেনি, হয়নি, হবে না কোনোদিন। এটা নিয়ে আমাদের মতো করে আমরা যারা বাঁচি তাদের তো একটা বিশাল আফসোসের জায়গা থাকে না? এরকম ধরেন, আমরা যদি কেউ 50-এ চলে গিয়ে দেখি আমার সংসারটা ভেঙে গেছে, আহা আমার যদি একটা সুন্দর বউ থাকতো, কিংবা যদি এরকম হতো যে দুটো বাচ্চা নেই, চমৎকার সংসার, তাদের একটা বিশাল আফসোস থাকে যে আমার যদি দুটো বাচ্চা থাকতো। অথবা অনেক সম্পত্তি আছে, খাওয়ার কেউ নেই, হ্যাঁ, অথবা অনেক লোক আছে সম্পত্তি নাই, নাই। আমি একটু প্রশ্নটা কমপ্লিট করি। তো আপনার জীবনে তো এসবের ধরা বাঁধা কোনো কিছুই নাই, তো আপনার আফসোসের কোনো জায়গা নাই? কেন নাই? কারণ হচ্ছে যে আমি হচ্ছি অনেকটা রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো। আমি সংসারেও যেমন, সংসারের বিরাগেও তেমন। হ্যাঁ, সে কারণে ফ্যামিলিতে আমি হচ্ছি সবার বড়, এবং আমার ডিউটির উপরে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি। আমি আমার ভাইদের বিয়ে দিয়েছি, বোনদের বিয়ে দিয়েছি, মায়ের সেবা করেছি, মায়ের জন্য বিয়ে করে নিয়েছি। বড় স্যাক্রিফাইস তো পৃথিবীতে হতে পারে না। মা বেঁচে আছেন? আছে। দেখছেন আমাদের টেলিভিশন নিশ্চয়ই, বুঝতে পারেন। এটা রেকর্ড হচ্ছে, আমি প্রচারের সময়টা তো থাকবে। দেখতে। ওকে, সালাম দিলাম আমাদের অনুষ্ঠান থেকে। হ্যাঁ, আমি বিয়ে করিনি একটা মতো, যে আমি বিয়ে করে আমার বউটা তো নিশ্চয়ই সুন্দরী বা কিছু হবে, বা দেখলাম যে সে আমার মাকে রুল করবে, এটা আমাকে সহ্য করতে হবে, আমি কিছু বলতে পারবো না। উল্টোটা হতে পারতো। হ্যাঁ, উল্টোটা হয়েছে পরে এসে। আমি বলি সরি ভাই, তুমি যেগুলো বলছো সবই আছে উত্তর। লাইফ ইজ ওয়ান ওয়ে। আমি যে পথে যাচ্ছি সে পথে কেউ আসি না, তুমি কি করবা বলো? আমি যদি আঘাত পেয়ে ওখানে পড়েই থেকে থাকি, কে আমাকে উদ্ধার করেছে? তুমি না, কেউ না, আমার মা না, কেউ না। এই ব্যথাটা আমাকেই নিতে হয়েছে। তো সেই ব্যথাটা যখন আমার কাছে যখন পাথর মুক্ত হয়েছে, কেন আমি তোমাকে এটাকে আমি বেদনা বলে আমাকে ছোট করবো? আমি তো অ্যাচিভ করেছি না, দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। আগাগোড়ায় পজিটিভ মানুষ তাহলে, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুমি যদি ইচ্ছে করেও হয় বা যদি পাগলামি করে মানুষকে ভালোবাসো, তাতে আঘাত হতে পারে, বাট ওখান থেকে শিক্ষা আছে। কারেক্ট। সেক্ষেত্রে আমি যেমন সত্যেন সেনের ওই গানটা আমার ভালো লাগে, আমি গাই একটু। হ্যাঁ না, শিওর। আমি মানুষের ভালোবাসি, এই মোর অপুরা হাসি মুখে তাই মাথা পেতে নেই, দুঃখে
আশীর্বাদ এই অপুরা। ক্যামেরা মিস করেন? না নাটক করা হয় না? না, মিস করি না আমি, রিয়েলি আই মিন ইট। আমি অভিনেতা না ভাই, আমি পরে বুঝেছি আমি অভিনেতা না, আমি তো কবি হতে চাই মনে হচ্ছে, তবে আমি নিজেও জানি না। রিয়েল আই মিন ইট। আমি হাঁটছি, আমি ওই ইয়ের মতো, জীবনাংশের ওই বনলতা সেনের মতো, 1000 বছর ধরে আমি পথ হাঁটিছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে। কিন্তু আপনার তো বনলতা সেন নাই। আমার পরিসর প্রচুর। ছি, ছি, ছি। তুমি কি মনে এখানে তো করো? লাস্টের দিকে চলে আসেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের হ্যাঁ, বনলতা অনেক সেন। শান্তি, আমার দুদণ্ডখানে মেলা শান্তি দিয়েছে এরা, এদের শান্তি, আমি তো কৃষ্ণ সেক্ষেত্রে। আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা তো কমেন্টসগুলো পড়ি বলে জিজ্ঞাসা, এই সৌম্য চৌধুরীকে অনেকেই পাগল বলে, অনেকেই অন্য চোখে ভালো দেখে। লাগে। এটা ভালো লাগে বা খারাপ লাগে? না, আমার ভালো লাগে। বাবারে ভাই, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য হয় যে সেই পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। সময় কিভাবে কাটে এখন? খুব সুন্দর। সকালে উঠি, নাস্তা করে কবিতা পড়ি, গান শুনি, বেশ অঙ্ক করি, যেটা আমার কাজ। কবিতা আমি তো চলে যাব বাইরে, আমি ফ্রান্সে চলে যাচ্ছি, আমি এদেশে থাকবো না, এদেশে লোক মানে আমাকে গ্রহণ করতে পারেনি, কারণ এই যে একই প্রশ্ন, আঘাত পেয়েছেন কি না, বিয়ে করেছেন কি না, হবে না কেন, আপনি কি আসলে শিখণ্ডী কি না, এ ধরনের প্রশ্ন এসে যায়। তো এগুলো তো প্রমাণ করার সুযোগ এখানে নেই। লিভ টুগেদার করতে গেলে ফ্রান্সে যেতে হবে। তো যাব, ওখানে যাব, আমি একটা লাইন ঘাট করছি। আর তার আগে আমি বদরুল হায়দার, আমার গুরু কবি, তাকে আমি কবিতার খসড়াটা দিয়ে যাব, পাণ্ডুলিপিটা ও এবারের 21শে বইমেলায় বের করে। লিখে ফেলেছেন? 40-45 মতো কবিতা হয়ে গেছে। ওকে, এটাই প্রথম? হ্যাঁ, আগে একটা বের করেছিল কথা কাহিনী রাজপুত্র বলে উনি, কিন্তু বের করা হয়নি। তো এবার মনে করছি যা, কারণ জীবনাংশের কবিতা পড়ার পর বিশ্বাস করো কিবরিয়া, আমার মনে হচ্ছে কবিতা লেখা আমাদের জন্য ঠিক না। তুমি আমার বাড়ির কাছে, আমি তোমার বাড়ি, গাছের কাছে রয়ে গেছে অনেক কিছু, ছাড়িয়ে লিখবো। রবীন্দ্রনাথ, যারা রবীন্দ্রনাথ পড়ে তারা কিভাবে একটা কবিতা লিখতে সাহস পায় তো বুঝি না। ওই যে নোয়াখালীর এক কবি মেলা বড় কবিতা নিয়ে এসছে ইয়েতে, তোমার বাংলা একাডেমিতে, তাকে বলছে যে উঠে দেখে যে অনেক সৈয়দ হকটকের মতো মানুষ বসা, কি কবিতা পড়বে, তখন উঠে বলছে যে আমি একটা কবিতা বলবো, আমার কবিতার নাম পাখি। পাখি অ্যাডাল থেকে শ্যাডাল যায়, ঘন ঘন ন্যাজ নাড়ায় কপি দুলাল। আপনার নিজের ফেসবুক আইডি আছে? আছে। দেখেন আপনি কোথায় কি চলছে না চলছে, দেশের বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো আপনাকে আলোড়িত করে? একদমই করে আমি না? নীরোর মতো বাঁশি বাজা একা একা, রোম পুড়ছে, নীরব বাঁশি বাজাচ্ছে, কারোর সাথে পাতে নাই ভাই। আমি একজনকে স্মরণ করি, এই আউলিয়া রোহানি কোত্থেকে সে স্তব্ধ হলো, এটা খোঁজা যাচ্ছে আমার কাজ। কেন কাদের হলো, এই পীররা কেন এটাকে নষ্ট করে দিল অর্থনৈতিকভাবে? কোথায় ছিল সে সুখটা, যেখানে এক জায়গায় বসে লালন তার শিষ্যদের নিয়ে প্রেমের কথা বলে বর্তমানে তাদেরকে নগদে প্রেম দিত? সে প্রেম কই? তুমি যে বিয়ে করতে বলছো, এটা তো 3 সেকেন্ডের ব্যাপার, তারপরে সকাল কে দেবে তোমাকে? বলো আমাকে কে বেয়া, তুমি তো আনন্দের কথা বলছো, বেদনার কথা তো বললে না। আনন্দ বেদনা দিয়েই জীবন। আপনার এই এপিসোডটা যে এডিট করবে এটা রাইখেন, এবং আমার মনে হয় উনি যা বলেছেন কমপ্লিটলি এটা পুরোটাই থাকা উচিত, এবং চমৎকার এপিসোড, যারা বুঝবেন। আমি আরেকটা কবিতা পড়তে চাই, জীবদাসে শেষের দিকে চলে এসেছি আমরা। হ্যাঁ, কবিতা শুনতে শুনতে বাড়ি যেতে পারি। না থাক, না না, আমি নারীদের অসম্ভব ভালোবাসি, নারী ছাড়া ভাবা যায় না, কিন্তু উপায় নাই। এই পুতুলের দাম অনেক হয়ে গেছে, প্রেম দিয়ে এটা কেনা যাচ্ছে না।
আর ঝঞ্ঝানি অর্থ আমার কাছে নেই, আমি খুব গরিব মানুষ। সো আমার জীবনের প্রেম হবে না। এটা তুলে থাকলেও পরবর্তীতে যদি ওটাকে কেউ টুকরো টুকরো করে বেচতে পারে কোথাও, কোনো ভবিষ্যৎ প্রজন্ম, তার জন্য আমি দোয়াটা রেখে যাব। তাছাড়া আমার কিছু করার নেই। আমরা শেষের দিকে যেহেতু চলে এসেছি, আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। বস্তুভিত্তিক আলোচনা, যেমন ধরেন অভিনয়ের জায়গাটায় যদি কেউ আপনার কাছ থেকে কোনো পরামর্শ চায়, কিংবা যারা আপনার অভিনয় দেখেছে, যারা আপনাকে অনুকরণ করেছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, গল্পটা তো থাকে না কিছু প্রশ্ন, এরকম প্রশ্নই করলাম আর কি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। টিপস দিতে হবে, যারা নতুন আসছে তারা না শিখলেও তাদেরকে টিপস দিতে হবে যে এইটা এই, কারণ হারিয়ে যাচ্ছে ভিনয়টা আছে, ওটা নাই, অটা নাই। এই অটিকে যত ছোট ছোট করে যে যেমনি ভাবে পারো তোমরা দাও, এই দাওয়াত ছাড়া কিছুই নাই। আমি চাই আপনি অনেক দিন আপনার মতো করে বেঁচে থাকেন এবং আপনার জগতেই থাকেন। মাই প্লেজার। হ্যাঁ, এবং আনন্দে থাকেন। এটা ভালো না, বেদনা আসে, একটা ঘন্টা তো বেদনা, ঈশ্বরকে নয় পাবা না। ঈশ্বর তো শুধু আনন্দের নয়, তাকে তো বেদনা নিয়েই তারপরে আনন্দের রূপটা দিতে হয়। সেই পরিপূর্ণতা তো অনেক সময়ের ব্যাপার। তো সেই আঘাতটা তুমি নেবে না। আর তুমি শোনো, বাবা লোকনাথের কথা বলেছে, তুই আমার চরণ ধরিস, আমার আচরণ ধর। আমরা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, কিন্তু মোহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আচরণ করে কারো ভালোবাসি না। আবার আমরা মুসলমান। দর্শক, আজকের আড্ডাটা আপনারা কতটুকু এনজয় করেছেন জানি না, তবে আমি খুবই এনজয় করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এই আড্ডাতে আরও বেশি কফি, আরও বেশি আড্ডা, এটা আসলে এক একজনের বোধের ব্যাপার। এবং এটা কারো কারো কাছে শুধুমাত্র এন্টারটেইনিং শো, কারো কারো কাছে একটু ভিন্নভাবে দেখা, কারো কারো কাছে একটু জানা, একটু উপলব্ধির ব্যাপার। তো সেই জায়গা থেকে আজকের এই অনুষ্ঠানটা কতটুকু আপনাকে টাচ করতে পেরেছি আমি জানি না, তবে আমার খুব ভালো লেগেছে। আমি শেষ করতে চাই এবং আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। কবিতা, আমার এখানে আস্তে আস্তে শাম সুমনের কথা খুব মনে পড়ে। ও সুমন ভাই, ও আবার খুব কাছের বন্ধু ছিল কি? ভীষণভাবে। ওর বিয়েটাও কিন্তু আমাদের সাতপুরে কাব্য নাটকের জন্য 1897-এর। অডিয়েন্স প্লিজ ডোন্ট মাইন্ড, আমার বন্ধু চলে। সুমন ভাইয়ের যাওয়াটা খুবই অপ্রত্যাশিত। সুমন ভাই আমার কলিগ ছিলেন অনেক দিন যাবত, রেডিও টুডেতে আমরা একসাথে কাজ করেছি। এরপরে উনি চলে গেলেন চ্যানেল আই। মানুষ কি তোমাকে বলার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা, আমি ওর স্মরণে একটা কবিতা পড়তে চাই, জীবন দাসের। জি জি প্লিজ। সামান্য মানুষ। একজন সামান্য মানুষকে দেখা যেত রোজ ছিপ হাতে চেয়ে আছে ভোরের পুকুরে, চাপেলি পায়রা চাঁদা মৌরালা আছে, উজ্জ্বল মাছের চেয়ে খানিকটা দূরে সেই মানুষের থেকে আমার হৃদয়ের ব্যবধান। মনে হয়েছিল এক হেমন্তের সকালবেলায়, এমন ঢের হেমন্ত আমাদের গোল পৃথিবীতে কেটে গেছে, তবু আবার কেটে যায়। আমার বয়স আর 40 বছর, সে আর নেই এ পৃথিবীতে। অথবা কুয়াশা ফেসে ওপারে তাকালে সেসব রূপুলি মাছ জ্বলে ওঠে রোদে, ঘাসের ঘ্রাণের মতো স্নিগ্ধ সব জল। অনেক দিন ধরে মাছের সাথে হেসে খেলে তবু সে তাদের থেকে এক তিল অধিক সরল, এক বিট অধিক প্রবীণ ছিল আমাদের থেকে। ওইখানে পাইচারি করে তার ভূত, নদীর ভেতরে জলে তলতাবাসের প্রতিবিম্বের মতো নিখুঁত। প্রতিটি মাঘের হাওয়া ফাল্গুনে এসে দোলায় সেসব আমাদের পাওয়ার ও পার্টি পলিটিক্স, জ্ঞান বিজ্ঞানের আর এক রকম সিছান। কমিটি মিটিং ভেঙে আকাশে তাকালে মনে পড়ে সে আর সপ্তমী তিথি চাঁদ। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।